এই টোটাল সিচুয়েশনটা ক্রিয়েট করে এমন একটা জায়গা তৈরি করছে কংগ্রেসের এই মুহূর্তের নেতৃত্ব, যে তারাও সেই যে কথা সন্ময়দা বলছিলেন যে এই কুকু তো ভুলে যাওয়ার নয়, এই মিমিক্রি তো ভুলে যাওয়ার নয়, এটারও তো রিভেঞ্জের প্রয়োজন আছে, প্রতিশোধের প্রয়োজন আছে। ডক্টর শান্তনু সেনের কাছে আসবো, তারপর শাখারবদার কাছে। ডক্টর সেন, কিশলার অগ্নিবাণে আপনি আগেও কথা বলেছেন, বারবার বলেছেন যে তৃণমূলের নেতৃত্ব কিভাবে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর ভাইপোর নেতৃত্বে কিভাবে পুরনো নেতারা হাত ছেড়ে ছেড়ে চলে গিয়েছে, এখন আর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। অস্তিত্ব টিকিয়ে রাখতে সুবিধাবাদী রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতদিন পর হঠাৎ বলছেন যে আমাদের একটু কংগ্রেসে নিয়ে নেবে। ডক্টর সেন, দেখুন, রানীর বাড়ির একজন প্রাক্তন কর্মী হিসাবে যখন রানীমাকে দেখছি বাটি হাতে পাশের বাড়িতে যেতে, যে বাড়িকে তিনি এতদিন দুচ্ছাই করে এসছেন, আজকে সেখানেই আশ্রয় চাইতে তিনি যাচ্ছেন, এটা দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। একটা কথা আপনাকে পরিষ্কার মাথায় রাখা দরকার, 2006 সালে তৃণমূল কংগ্রেস এনডিএর শরিক হিসেবে বিধানসভা নির্বাচনে লড়ে 29টা আসন পেয়েছিল। 2011 সালে কংগ্রেসের হাত ধরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট 226টা আসন পায়, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের ছিল 182 আর কংগ্রেসের ছিল 42। এবং তখন জেতার পরে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলতে থাকেন যে কংগ্রেসকে দরকার ছিল না, আমরা একাই 182 184টা আসনে জিতেছি। এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আপনার ইউপিএ সরকারের সময় কথায় কথায় মন্ত্রিত্ব ছেড়ে চলে আসা, কথায় কথায় বলা মন্ত্রিত্ব ছেঁড়া চটির মতো ছেড়ে দিতে পারি, সার্বিকভাবে বিশ্বাসযোগ্যতাটা একদম তলানিতে পৌঁছে যাওয়া। এবং আজকে একদিকে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, আমি বলবো ইন্ডিয়ার নামকরণটা আমি করেছি, আমি বলবো যে আমি পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল, অথচ প্রথম বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলকে আমি মানব না। আমি তো নিজে পার্লামেন্টে 6 বছর দেখেছি, আমাদের কাছে অলিখিত ইনস্ট্রাকশনই ছিল কংগ্রেসের নেতৃত্ব মানা যাবে না, মল্লিকার্জুন খার্গেজি মিটিং ডাকলে তার ঘরে যাওয়া যাবে না, আমরা কংগ্রেসকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে একসাথে করব। কারণ তখন স্বপ্ন ছিল কংগ্রেসের রাহুল গান্ধী প্রজেক্টেড প্রাইম মিনিস্টার, সেটা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্টেড প্রাইম মিনিস্টার করতে হবে। কংগ্রেসকে ইনস্ট্রাকশন ছিল, কংগ্রেসকে বেশি তোয়াক্কা করলে, কংগ্রেসকে বেশি পাত্তা দিলে রাহুল গান্ধী প্রমিনেন্স পাবে, সুতরাং ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকবো অথচ কংগ্রেসকে সাইড লাইন করবো। সেই কারণে রাহুল গান্ধী যখন ভারত জোড়ো মুভমেন্ট করতে এলেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক হয়ে যখন মালদায় রাহুল গান্ধীর গাড়িকে আটকে দেওয়া হলো বা তার গাড়ির ওপর পাথর ছোড়া হলো, সেটা একজন ব্যক্তি হিসাবে আমার কাছেও খুব হৃদয় বিদারক ঘটনা ছিল। আর আজকে সেই কংগ্রেসকে প্রত্যেক মুহূর্তে কোণঠাসা করে, লার্জার পার্সপেক্টিভে তাদেরকে অবজ্ঞা করে, রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে আজকে নিয়তির নিষ্ঠুর পরিহাস দেখুন, আজকে তাদের দরজায় খটখট করে বলতে হচ্ছে যে আমায় একটু জায়গা দাও মা, মন্দিরে বসি। এবং তাদের দেওয়া ক্ষমাঘেন্না করে দেওয়া পদ নিয়েও যদি রাজনৈতিক অস্তিত্বটা টিকিয়ে রাখা যায়, আজকে সেই চেষ্টা করতে হচ্ছে। আফটার অল মমতা ব্যানার্জি একজন টল লিডার, আজকে তার এই করুণ পরিণতি দেখে তার এক সময়ের সহকর্মী হিসাবে নিশ্চিত করে আজকে আমার খুব দুঃখ লাগছে। শান্তনুদা, আমি শাখারববাবু, দেবাশিসদা, ভাস্করদার কাছে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন, আপনি বললেন ইনস্ট্রাকশন ছিল কংগ্রেসের কোনো বৈঠক থাকলে, মল্লিকার্জুন খড়গের কোনো বৈঠক থাকলে সেখানে যাওয়া যাবে না, তার কারণ প্রজেক্টেড প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী এইটার ঘোরতর বিরোধী ছিলেন, আপনার দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্টেড প্রাইম মিনিস্টার রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাংলার মানুষ আরেকটু জানতে চাইছে। এবং আরও মানে বহু ক্ষেত্রে এরকমভাবে এরকম বিলের ওপর যখন ডিসকাশন হচ্ছে, যেখানে কংগ্রেস পার্টিসিপেট করতে চাইছে, সেখানে বকলমে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে ইনস্ট্রাকশন আসতো যে সেখানে ওয়াকআউট করে দিতে হবে যাতে বিজেপি সুবিধা পায়, যাতে কংগ্রেস আন্দোলন করে বিলটাকে আটকালো বা বিরোধিতা করলো যাতে সেটা প্রমিনেন্সে না আসতে পারে। এরকম বিভিন্ন জিনিস আমরা দেখেছি। আমি তো আবার বলছি, পরিষ্কার নির্দেশ ছিল কংগ্রেসের হাই হ্যান্ডনেসনেস, কংগ্রেসের প্রমিনেন্স বেশি করতে দেওয়া যাবে না। কারণ আমাদের মিল্টনবাবু শুনতে পাচ্ছেন কথাগুলো? আমাদের বন্দ্যোপাধ্যায় প্রজেক্টেড প্রাইম মিনিস্টার, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কংগ্রেসকে যদি বেশি প্রজেকশন দেওয়া হয়, তাহলে রাহুল গান্ধীর প্রচারের হেলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতৃত্ব মেনে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর ভাইপোকে? একটা কথা বলছি, ও রাহুল গান্ধী থাকবে। ভাইপো ভেবেছিল রাহুল গান্ধীর ড্যামি হওয়ার, ভাইপোর খুব ইচ্ছা ছিল। মানে কয়েকদিন টিভিতেও আপনারা দেখিয়েছিলেন আর বাংলায়, রাহুল গান্ধী ভার্সেস চোর ভাইপো অভিষেক ব্যানার্জি। আরে ভাই, অভিষেক ব্যানার্জি তুমি যতই করো, রাহুল গান্ধী নখের যোগ্য হবে না, হবে না, হবে না। আর ভারতবর্ষে যদি বিজেপির সঙ্গে সত্যিকারের লড়াই কেউ করে, তাতে কোনো সময় আমাদের এমপি বেশি হতে পারে, কোনো সময় এমএলএ কম হতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। আমাদের বিচারধারা
আমাদের বিচারধারা। আমরা কোনোদিন টিএমসির বিচারধারায় যাইনি, আমরা কোনোদিন বিজেপির বিচারধারায় যাইনি, আমরা ডক্টর সেন যাবো কিছু একটা বলতে না। চাইছেন আপনাকে, এরপর আমি শাখার আপনার কাছে আসবো। ছোট্ট করে শেষ করুন। আরেকটা কথা বলবো, আমি নিজেও তাতে পার্টি ছিলাম। আজকে গোয়াতে তৃণমূল কংগ্রেস কেন গিয়েছিল, আজকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কেন গিয়েছিল, আসামে তৃণমূল কংগ্রেস কেন গিয়েছিল, শহ শহ কোটি টাকা খরচা করে, হাজার হাজার কোটি টাকা খরচা করে। আমিও তো নিজে গোয়াতে বাধ্য হয়েছিলাম প্রচার করতে, দীর্ঘদিন থেকেছিলাম সেখানে, প্রচার করেছিলাম। আমরা তো জানতাম গোয়াতে ওগুলো সব কংগ্রেসকে হারানোর জন্য। কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে সুবিধা করে দাও। ত্রিপুরায় গিয়ে দিনের পর দিন থেকে প্রচার করে কংগ্রেস কংগ্রেসকে কিভাবে হারিয়ে হারবে বিজেপিকে সুবিধা করে দাও। এটাই ছিল এই জিনিসগুলো তো মমতার আমরা সেখানে লক্ষ্য। দলের ভিতরে থেকে দেখেছি, ঠিক। তখন দলের ভিতরে চাপে থাকতাম, কিছু বলার স্কোপ ছিল না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।